এক সাইকো যে কিনা যুবতী মেয়েদের নৃশংসভাবে মার্ডার করে নগ্ন অবস্থায় ফেলে রাখে। কিন্তু এই সাইকোর টার্গেট শুধু যুবতী মেয়েগুলোই কেন, আর তাদের কেনই বা মারছে? এর তদন্তের দায়িত্ব পড়ে এমন এক অফিসারের হাতে যার চোখে নেই কোনো ভয়ের ছাপ, শুধু অপরাধীদের এনকাউন্টার করাই তার নেশা। তাহলে গল্পটা কেমন হতে পারে একবার ভেবেই দেখুন। হ্যাঁ, এমনই এক গল্প নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের ভিডিওটি। হ্যালো সিনে লাভার্স, আজকে আপনাদের মাঝে রিসেন্টলি মুক্তি পাওয়া অ্যাকশন ক্রাইম ড্রামা জনরার এমন এক মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা আপনার মাইন্ড নিয়ে খেলবে। মুভিটির গল্পে যেখান থেকে আপনার ভাবনা শেষ সেখান থেকেই শুরু। আপনি ভাববেন এক তো হবে আরেক, আর শেষে তো টুইস্ট রয়েছেই। সো হাই, আমি আকাশ, ড্রামা এক্সপ্লেন বাই আকাশের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। সিন শুরু হয় অর্জুনকে ফলো করে। সে বলছে তার সাথে কারো কোনো শত্রুতা আমি নেই। তার মানে এ নয় যে সে দুধে দোয়া তুলসী পাতা, প্রয়োজন হলে সে শয়তানের নানা হতে পারে। তার কথা এবং এরকম একটা ডায়লগ শুনিয়ে সিন আসে প্রায় 5 বছর পেছনে। অবশ্য আপনারা চাইলে এই সিনটা মনে রাখতে পারেন, কারণ এই সিনটা একটা মনে রাখার মতন। এখানে দেখা যায় সে কোনো একটা ফ্যাক্টরিতে ঢুকে কোনো কথা নাই, ঠাপাঠাপ সবগুলোকে মেরে দেয়। তো সে তার বড় অফিসারের অনুমতি ছাড়া এভাবে গুলি খরচ করেছে, তাই তাকে কথা শোনাচ্ছে। কিন্তু আন্দ্রেও তার ক্লোজ ফ্রেন্ড বা ভাই বলতে পারেন, সে সব সময় তার সাপোর্ট নিয়ে তাকে বাঁচিয়ে নেয়। অ্যান্ড্রেও তাকে বোঝালে কে শোনে কার কথা। তার কথা হচ্ছে যে যেরকম অপরাধী তার সেই রকম শাস্তি পাওয়া উচিত। এতে করে যদি তার চাকরিও চলে যায় তো যাক, তারপরেও সে সঠিক শাস্তি দিবে। আর যারা তার কাছে অপরাধী তারা সবাই এনকাউন্টার হয়ে মরে যাওয়ার যোগ্য। পরের সিনে অর্জুন আরেকটা পুরনো ফ্যাক্টরিতে আসে, আর সেখানে এসেও এখানে থাকা সবাইকে মেরে দেয়। কিন্তু একটা ক্রিমিনাল তাকে মারতে গেলে তখন এন্ড্রেও এসে ক্রিমিনালকে মেরে দেয়। এন্ড্রেও বাসায় তার বউ জেসমিনের সাথে সময় কাটাচ্ছিল, তখন জেসমিন প্রেগনেন্ট থাকায় তার পেইন শুরু হয়। তাই এন্ড্রেও আর তার বোন প্রিয়া মিলে তাকে হসপিটালে নিয়ে আসে, আর সেখানে তাদের একটা মেয়ে হয়। তারা সবাই বেশ খুশি ছিল, আর সেই মুহূর্তটা স্মরণ রাখার জন্য প্রিয়া তার ফোনে একটা সেলফি তোলে এবং প্রিয়াকে দেখা যায় সেই সেলফিতে থাকা অর্জুনকে প্রিয়ার নজর দিচ্ছে। শুধু নজর দিত সেটা না হয় মেনে নেওয়া যেত, কিন্তু তাতে কি আর তার হয়? সে তো অর্জুনে থেকে স্বপ্নের জগতে রিং পরে নিয়ে বিয়ে করে হানিমুন করতে বসে। যাই হোক, আমাদের এত গভীরে আপাতত না গেলেও চলবে, আমরা বর্তমানে আসি। তো এখানে এন্ড্রেওয়ের মেয়ে সেফির বাদ্য অনুষ্ঠানে প্রিয়া জেসমিনকে জানায় অর্জুন তার মতন নয়, কিন্তু তাকেই পছন্দ। তাকে একবার বিয়ে করে নিতে পারলেই সে তার জীবন তার সাথেই পার করে দিবে। আর এভাবেই কেটে যায় 5টি বছর। সোফি এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এক রাতে একটা মেয়েকে দেখা যায় যে এখন বাড়ি ফিরছিল। তখন একটা লোক এসে তার গাড়িতে নক করলে সে গাড়ির গ্লাসটা খুলে, আর লোকটা একটা সে লেভেলের স্মাইল দেয়। সিন কাট হয়ে টম অ্যান্ড জেরির বান্দরামি দেখিয়ে এই লোকটাকে দেখানো হয়। এখানে সেই মেয়েটাকে এভাবে বেঁধে রাখছে। মেয়েটা খুবই ভয় পাচ্ছিল, আর ভয় পাবেও না কেন। লোকটা তার মুখ থেকে কাপড় খুলে দিলে সে চিৎকার করতে থাকে আর তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু লোকটাকে যেন তার এই অনুনয় আর চিৎকার এক প্রশান্তি দিচ্ছিল। সে মেয়েটার মাথায় একটা বাড়ি দিলে মেয়েটা চিৎকার করে উঠে, আর সে তার কান পেতে সেই লেভেলের ফিলিংস নিয়ে শুনতে থাকে। এই পর্যায়ে মেয়েটির হাত পা কেটে চোখ তুলে ফেলে এবং তাকে নৃশংসভাবে মার্ডার করে। পরের সিনে দেখা যায় তারা একসাথে একটা জায়গা ঘুরতে আসছে, বাট এন্ড্রেও আর অর্জুন একটা কেস নিয়ে চিন্তিত ছিল। তখন প্রিয়া তার ভাবিকে বলে তার ভাইকে ডেকে তার আর অর্জুনের ব্যাপারে কথা বলতে। তো তারা এখন কেস নিয়ে চিন্তিত থাকায় সে এন্ড্রেওকে না ডাকতে চাইলেও প্রিয়ার জোড়াজোড়িতে তাকে ডাকে, আর প্রিয়ার ও অর্জুনের বিয়ে নিয়ে কথা বলতে গেলে সে তাদের থামিয়ে দেয়, আর তাদের এক প্যারার ভিতর আরেক প্যারা ঢুকাতে না করে। তাই প্রিয়া এখান থেকে রেগে উঠে চলে যায়। জেসমিন তার থেকে অর্জুন আর প্রিয়াকে বিয়ে করিয়ে দিলে কি সমস্যা জানতে চাইলে সে জানায় তার তো কোনো সমস্যা নেই, কিন্তু অর্জুন রাজি কিনা সেটা তার থেকে জেনে নিতে বলে। দেখা যায় অর্জুন তাদের সব কথা শুনেও চুপ হয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ সে বিয়ে করতে রাজি নয়। এর 2 দিন পরে এক সমুদ্রের পাড়ে একটা মেয়ের নগ্ন ও বাজে অবস্থায় বডি পাওয়া যায়। মেবি এটাই সেই মেয়ে যাকে কিডন্যাপ করা হয়েছিল। আর এই কেসটা নিয়ে কথা বলার জন্য ডিজিপি এন্ড্রেও ও অর্জুনকে ডেকে নেয়। সে জানায় 2 বছর আগে লখনউতে একটা মেয়ের লাশ পাওয়া যায়, যেটাই মারার প্যাটার্ন আর এখনকার মার্ডারের প্যাটার্ন এক। তাদের কাছে সে মেয়েটার বডি আর কিছু ফটো ছাড়া কোনো প্রমাণ নেই।
তার 32 বছর ক্যারিয়ারে সে এরকম মার্ডার আর দেখেনি। যত দ্রুত সম্ভব তাদের এই কিলারকে ধরতে বলে। অর্জুন ও এন্দ্রেও এই বিষয় নিয়ে কিছু বই পড়েন, আর এদিকে কিলার তার কাজ করেই যাচ্ছিল। অর্জুন পোস্টমর্টম করা ডাক্তারের থেকে জানতে পারে তাকে অনেক বড় ছুরি দিয়ে আঘাত করে মারা হয়েছে। মানে তাকে কিভাবে বা কি ব্যবহার করে মেরেছে তা আপনারা জানেন। আর সেই অস্ত্রগুলোর কথাই অর্জুন ডাক্তারের থেকে জানতে পারে। অর্জুন একটা সাইকোলজিস্টের কাছে এই বিষয়গুলো শেয়ার করে, আর তার থেকে জানতে পারে সে শুধু সিরিয়াল কিলারই নয়, সে একজন সাইকো। এই ধরনের খুনিরা নির্মমভাবে মার্ডার করে, আর তাদের চিৎকার শুনতে তার ভালো লাগে। শেষ 6 মাসে দেখা যায় 7টা মার্ডার হয়েছে। অর্জুন পুলিশদের নিয়ে একটা প্রেস মিটিং করে, আর সেখানে তাদের রাত্রিবেলা পুলিশ টোল বাইরে দিতে বলে। যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে ক্যামেরা লাগাতে বলে, যেখানে আছে সেখানে আরও লাগাতে বলে, আর বিশেষ করে যেখানে মেয়েদের চলাচল বেশি সেখানে। কিন্তু তারপরেও সাইকোর থেকে মেয়েরা যেন রক্ষাই পাচ্ছিল না। এদিকে তারা একটা মেয়ের মিসিং রিপোর্ট পেয়ে মেয়েটাকে খুঁজতে থাকে। সিসি ক্যামেরার মাধ্যমে যখন তারা সেই মেয়েগুলোর লোকেশন বের করে, সেখানে যেতে তাদের অনেক দেরি হয়ে যায়। সেখানে সাইকো অলরেডি মেয়েদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। এন্দ্রেও ও অর্জুন এই কেসটার কোনো লিড খুঁজে পাচ্ছিল না। মার্ডারের সংখ্যা 7 ছাড়িয়ে এখন 11 হয়ে গেছে। শহরে আন্দোলন লেগে যায়, তারা ধর্মঘট শুরু করে, পুলিশদের ধিক্কার জানায়। কমিশনার সেই কিলারকে ধরার জন্য তাদের উপর চাপ দিতে থাকে। পরের সিনে দেখা যায় কেউ একজন সেই সাইকোর লোকেশন পুলিশের কাছে শেয়ার করছে, আর সেটাই এন্দ্রেও অর্জুনকে ভয়েস দিয়ে জানিয়ে দেয়। অর্জুন মেসেজটা পাওয়ার সাথে সাথেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুরনো একটা রেল ফ্যাক্টরিতে সেই সাইকোকে দেখা যায়, যে কিনা একটা মেয়েকে অজ্ঞান করে নিয়ে আসে। একটু পরে সেখানে পুলিশ এসে পড়ে, আর সেটা সাইকো দেখে ফেলে। আর তার কিছুক্ষণ পর সেখানে অর্জুন এসে সব অফিসারদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, আর সেখানে এন্দ্রকেও আহত অবস্থায় দেখতে পায়। অর্জুন রাগে চিৎকার করতে থাকলে সাইকো তার সামনে চলে আসে, আর তাকে জিজ্ঞেস করে সে এখন কি করবে, তাকে ধরবে নাকি তার বন্ধুকে বাঁচাবে। এভাবেই তাকে রাগাতে থাকে, আর অর্জুন সাইকোকে মারা শুরু করে। তখন পুলিশ আসলে তাকে ছাড়িয়ে নেয় আর সাইকোকে ধরে নিয়ে যায়। তো সেখান থেকে তারা শেষ ভিকটিমকে উদ্ধার করে, যার নাম ছিল শালু। আর এই সাইকো হচ্ছে ব্রাহ্মা। তাকে সবাই স্মাইলি কিলার বলে জানে। তো এন্দ্রেওকে হসপিটালে ওটিতে ঢুকানোর সময় সে শুধু তার পরিবারকে দেখে রাখতে বলছিল। ডক্টররা তারা তাদের চেষ্টায় ব্যর্থ হলে এন্দ্রেও মারা যায়। অর্জুন ও প্রিয়াদের মাঝে এক শোক বয়ে যায়। অর্জুন প্রিয়াদের সাথে থাকার সিদ্ধান্ত নেয়, আর সে তার চাকরি ছেড়ে দেওয়ার রেজিগনেশন লেটার জমা দেয়। বন্ধুকে বাঁচাতে পারেনি, কিন্তু তার পরিবারকে তো তারই রক্ষা করতে হবে। অর্জুন প্রিয়াদের কাছে আসে, আর এখানেই তার কয়েক মাস কেটে যায়। অর্জুন আর এভাবে বসে না থেকে প্রিয়াকে একটা কফি শপ খোলার অফার করে, যা প্রিয়ার পছন্দ হয়। এরপরে তার একটা ক্যাব খুলে ফেলে, আর তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। এদিকে সে স্মাইলি কিলার ব্রাহ্মাকে দেখা যায় একটা মানসিক হসপিটালে নিয়ে আসা হয়েছে। সেখানে ডক্টর শুভনিকান্ত তার মানসিক চিকিৎসা করছিল। তার মাথার ভিতর কি ঘুরপাক খাচ্ছে সেটাই জানার চেষ্টা করছিল। ডক্টর ব্রাহ্মাকে নিয়ে সাইকোলজিক্যাল টেস্ট করতে বসে। ডক্টর তাকে জিজ্ঞেস করে সে এই পর্যন্ত 12 জন যুবতী মেয়েকে মেরেছে, এটা কি সত্যি? সে জানায় যদি লোকেরা বলে তাহলে ঠিক আছে, কিন্তু সে শুধু তার মনের কথা শুনে। সে কি শুনে ডক্টর জানতে চাইলে ব্রাহ্মা চোখ বন্ধ করে, আর আমরা বুঝতে পারি তার মনের ভিতর শুধু মেয়েদের আর্তনাদ আর চিৎকার শুনতে পায়, যেটা সে বেশ এনজয় করে। এটাই জানায় ডক্টরকে। এরপরে ডক্টর এখান থেকে চলে গেলে একটা ডক্টর মহিলা আসে এখানে ফাইল নিতে, কিন্তু সে ব্রাহ্মাকে দেখে বেশ ভয় পাচ্ছিল। ব্রাহ্মা তাকে ভয় পেতে না করে দেয়, কারণ তার টার্গেট শুধু যুবতী মেয়েরা। ডক্টর এই মানি নামের অফিসারকে জানায় তারা আজ সন্ধ্যায় ব্রাহ্মাকে নিয়ে যেতে পারবে, সে তার সব টেস্ট করে নিছে। তখন সেই ডক্টর মহিলা এসে শুভনিকান্তকে জানায় ব্রাহ্মা তার সাথে পার্সোনাল কথা বলবে, তাই ডাকছে। এদিকে অর্জুনের বাদ্য অনুষ্ঠানে প্রিয় অর্জুনকে আবার বিয়ের প্রপোজ করে, কিন্তু অর্জুন এবারেও তাকে না করে দেয়। বাট তাদের দুজনের কেমিস্ট্রি ভালোই চলছিল। তখন অর্জুনের কাজিন দিব্যা এসে অর্জুনের সাথে রিলস ভিডিও তৈরি করে। অর্জুনের এখানে অফিসার মানি আসছিল, সে এখানে বসে লাল পানি খাচ্ছিল। অর্জুন তার লাল পানি খাওয়া বন্ধ করলে তার কাছে একটা ফোন আসে, আর সেখানে জানানো হয় ব্রাহ্মা হসপিটাল থেকে পালিয়েছে। সেটা অর্জুনকে জানিয়ে এখান থেকে হসপিটালের পার্কিং লটে আসে, আর এখানের একটা গাড়ির ডেকি থেকে সে ডক্টরের লাশের বডি পায়, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ব্রাহ্মা ডক্টরকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। সাংবাদিকদের কথায় বুঝতে পারি 2 দিন আগে তার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে। পরের দিন প্রিয়া একটা চিঠি পায়, আর সেটা অর্জুনকে দিলে সে খুলে দেখতে পায় সেখানে তাকে বলা হয়েছে খুবই শীঘ্রই তাদের দেখা হচ্ছে।
অর্জুন এটা পেয়ে ভয় পেয়ে যায় আর বাড়ির আশেপাশে সেই লোকটাকে খুঁজতে থাকে যে এই লেটার দিয়ে গেছে। কিন্তু তাকে কি আর খুঁজে পায়? প্রিয়া তাকে শান্ত করার জন্য একটা নিজস্ব পার্টিতে নিয়ে আসে। প্রিয়া মানি অফিসারকে অর্জুনের অবস্থার কথা জানালে সে অর্জুনকে নিয়ে ড্রিঙ্কস করতে আসে। কিন্তু অর্জুন এখানে থাকা প্রতিটি মেয়েগুলোকে খারাপ অবস্থায় দেখতে পায় আর তার ভিতর এক প্রকার হ্যালোসিনেশন হতে থাকায় সেখান থেকে বের হয়ে আসে। এদিকে সেই ডক্টরের মেয়েরও একইভাবে লাশ দেখা যায়, যা এর আগের মেয়েগুলোকে দেখা গেছিল, যা দ্বারা বোঝায় তাকে ও তার বাবাকে ব্রাহ্মাই মেরেছে। সেটাই নিউজে অর্জুন দেখছিল। আর এক নিউজে বলা হচ্ছিল অর্জুন 1 বছর আগে এই কিলারকে গ্রেফতার করছিল, যা ব্রাহ্মা দেখছিল। পরের দিন একটা মেয়ে স্কুটি করে যাওয়ার পথে পেছন থেকে একটা গাড়ি এসে তাকে বেড়ে দেয় আর তাকেও কেউ একজন কিডন্যাপ করে নেয়। এখন এটা তো আমাদের কাছে ক্লিয়ার, এটা ব্রাহ্মাই হবে, তাই না? সামনে চলো। এভাবেই এক একটা মেয়ে আবারও নিখোঁজ হওয়া শুরু করলে এবার নিউজের সব দোষ পুলিশদের দিচ্ছিল আর তাদের বদনাম করছিল। শহরের এখন প্রতিটি মেয়েই ভয় থাকে, না পারে শান্তি মতন বাসে করে যেতে, না পারে ট্যাক্সি করে কোথাও বেরোতে। ব্রাহ্মা তাদের হাত থেকে পালিয়েছে, 2 সপ্তাহ হয়ে গেছে, তার এখনও তাকে ধরতে পারেনি। তাই কমিশনার আবারও মিটিং করে আর আগামী 24 ঘন্টার ভিতর সে ব্রাহ্মাকে তাদের কাছে দেখতে চায়। আর ঠিক তখনই মানি অফিসার স্ট্রোক করে। তাকে হসপিটালে আনা হলে সেখানে অর্জুন আসে আর তাকে বলে সে তাকে বেশি ড্রিঙ্কস করতে না করেছিল, কিন্তু সে তো শুনলই না। তখনই সেখানে কমিশনার আসে আর হঠাৎ তার এরকম স্ট্রোক করার ব্যাপারে জানতে চাইলে সে জানায় কিছুদিন ধরে সে স্মাইলি কিলারকে নিয়ে ইনভেস্টিগেট করছিল। তার মেয়েটাও বড় হচ্ছে, সে ভয়ের ভিতর থাকে তার মেয়েকে যেন কখন কিডন্যাপ করে ফেলে। তারা শেষ যে ভিকটিমের লাশ পেয়েছে তাকে আরও বিচ্ছিন্নভাবে মারা হয়েছে, যা দেখে তার মা জ্ঞান হারায়। কিলার এখন শুধু ভিকটিমই নয়, তার পরিবারকেও টর্চার করছে। লাস্ট যে ভিকটিমকে তারা পেয়েছে তার 2 দিন পরে তার মায়ের কাছে স্মাইলি কিলার একটা পার্সেল পাঠায়, যার ভিতর ভিকটিমের রক্তাক্ত কাপড় আর একটা পেন ড্রাইভ ছিল, যেখানে ভিকটিমকে কিভাবে মারধর করেছে সেই ভিডিও ছিল। আর তা দেখে তার মা সহ্য করতে না পেরে নিজের শরীরে আগুন লাগিয়ে মরে যায়। মানে এই ব্যাপারটা নিয়ে এতটাই ভয় পেয়েছিল যে সে এটা বলতে বলতে আবার তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন ডক্টর এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন অর্জুনকে দিব্যার বাবা ফোন করে জানায় দিব্যা এখনো বাসায় আসেনি, এ সময় তার বাসায় থাকার কথা। সে পুলিশদের ইনফর্ম করে দিছে। ব্যাপারটা নিয়ে অর্জুনের টেন্স হয়ে পড়ে, তাই সে দ্রুত তাদের বাসায় আসে আর দিব্যার বাবাকে সান্ত্বনা দিয়ে সে তাকে নিয়ে আসবে বলে জানিয়ে দেয়। অর্জুন মর্গন নামের এই অফিসারকে ডাকে আর তার থেকে তারা কি তথ্য পেয়েছে তা জানতে চায়। সে জানায় তারা সিসিটিভি চেক করে দেখেছে দিব্যা সময় মতনই তার কোচিং থেকে বের হয়, আর যে জায়গা সিসিটিভি ছিল না কিডন্যাপার সেখান থেকে দিব্যাকে তুলে নিয়েছে। অর্থাৎ দিব্যা যে কিডন্যাপ হয়েছে সেটা নিশ্চিত। সে অফিসার থেকে দিব্যার ফোনটা নিয়ে নেয়। অর্জুন এখানে সব প্রতিবেশীদের এক করে তারা 6টা থেকে 7টার ভিতর অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছে কিনা জানতে চাইলে একটা বাচ্চা বলে তারা বল খেলছিল আর তখন একটা বল এখানে থাকা একটা গাড়ির গ্লাস ভেঙে ভিতরে ঢুকে। কিন্তু তাদের সেই লোক অবাক করে তাদের কিছু না বলেই বলটা দিয়ে দেয়, এমনকি সে বাইরে বের হয়েও দেখেনি বলটা কে মেরেছে। অর্জুনের সেই গাড়ির লোকটার উপর সন্দেহ হয়। অর্জুন মর্গুনের থেকে এর আগে কিডন্যাপ হওয়া সিসিটিভি ফুটেজ ফটো চেক করে আর সেখানে এই বাচ্চাটার বলা কালারের একটা গাড়ি দেখতে পায়, যা দেখে সে বুঝে যায় এটাই সেই গাড়ি। আর সে কিছুক্ষণ আগে এখানে আসার পথে সে সেই গাড়িটার সামনে দিয়ে আসছে। সে দীপক নামের এক অফিসারকে ফোন করে সেই গাড়ির রং বলে আর তাকে সেই গাড়ি কোথায় আছে তা বের করতে বলে। এরপরে তার বলা লোকেশন মতো অর্জুন যাচ্ছিল, কিন্তু গাড়িটা সিসিটিভি নেই এমন এক গ্রামে ঢুকে পড়ে আর সেটা ব্লাইন্ড স্পট হওয়ায় তার গাড়িটাকে আর ফলো করতে পারবে না, মানে তারা আর লোকেশন ট্র্যাক করতে পারবে না। অর্জুন সে লাস্ট লোকেশনের জায়গা বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ব্রাহ্মা দিব্যাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখছে আর তাকে উপরে পাঠানোর ব্যবস্থা করছে। অর্জুন একটা রাস্তার মোড়ে এসে থেমে যায় আর ভাবতে থাকে সে এখন কি করবে। ঠিক তখনই দিব্যার ফোনে তার বাবা ফোন করে আর সে ফোনের ওয়ালপেপারটা দেখতেই দিব্যার অ্যাপেল ঘড়িটা তার চোখে পড়ে। এরপরে সে দীপকের থেকে জানতে চায় ঘড়িটা দিয়ে দিব্যার লোকেশন জানা যাবে কিনা। তখন এক লেডি অফিসার তাকে ফোন থেকে ফাইন্ড মাই ওয়াচ অ্যাপ নামের একটা সফটওয়্যার ওপেন করতে বলে আর সেটা ওপেন করার সাথে সাথেই সেখানে দিব্যার লোকেশন দেখাচ্ছিল। অর্জুন সে লোকেশন ফলো করেই ঠিক জায়গা চলে আসে আর সে দিব্যাকে চিৎকার করে রাখতে থাকে। সে দিব্যার কাছে এসে দেখতে পায় ব্রাহ্মা তার গলা কেটে পালিয়েছে। আর এটাও বোঝা যায় যে সে দিব্যাকে ভালোভাবে টর্চার করতে পারেনি।
অর্জুন দিব্যাকে নিয়ে হসপিটালে আসার পথে দিব্যা মরে যায়। দিব্যার বাবা মা তাদের একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। অর্জুনও বেশ কষ্ট পাচ্ছিল। কমিশনার অর্জুনকে ডাকে, আর এই কেস ফ্রাঙ্ক নামের এই অফিসারের দায়িত্বে ছিল। সে তার থেকে ব্রাহ্মার আপডেট জানতে চাইলে সে জানায় তারা সেই বাড়ি থেকে শালু নামের এই মেয়েটার ছবি পেয়েছে, আর এই একমাত্র মেয়ে যাকে ব্রাহ্মা কিডন্যাপ করেও মারেনি। তারা মনে করছিল ব্রাহ্মার সাথে তার কোনো যোগসূত্র আছে, তাই সে শালুকে ধরতে লোক পাঠিয়েছে। কমিশনার এই ব্যাপারে অর্জুনের মতামত চাইলে সে জানায় তার মনে হচ্ছে এতক্ষণে ব্রাহ্মা তাকে কিডন্যাপ করে নিছে। সেই একমাত্র ব্যক্তি যাকে ব্রাহ্মার না মেরে ছেড়ে দিছে, তাই সে এখন শালুকেই টার্গেট করবে। অর্জুন এখান থেকে চলে গেলে অফিসার জানায় তার কাছে খবর আসছে শালু মিসিং। কমিশনার তো চিতে যায় আর তাদের শালুকে বের করতে বলে। অফিসার গণেশ নামের এই ফটোগ্রাফারের কাছে আসে আর তার থেকে জানতে চায় তার গার্লফ্রেন্ড শালু মিসিং হয়েছে, সে তাকে শেষ কোথায় দেখেছিল। সে জানায় শালু তার গার্লফ্রেন্ড হলেও শালুর বয়ফ্রেন্ডের অভাব নেই, হয়তো সে তার কোনো এক বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেছে। অফিসারের মতে ব্রাহ্মা তাকে কিডন্যাপ করছে। গণেশ এ কথা শুনে হেসে দেয়। তার মতে তাকে কষ্ট করে ব্রাহ্মার কিডন্যাপ করা দরকার নেই, তাকে একটা ফোন করলেই সে তার কাছে চলে যাবে। মানে এখানে কথা হচ্ছে শালু একটা বাজে মেয়ে, তার জন্য চাহিদা বেশি, তাই সে যে কোনো সময় যে কোনো ছেলের সাথে রুমে চলে যায়। অফিসার তার কথা বিশ্বাস না করলে সে জানে লাস্ট যখন শালুকে ব্রাহ্মা কিডন্যাপ করেছিল তখন সে শালুকে বাঁচাতে তাদের ফলো করে আর পুলিশকেও সেই ইনফর্ম করে, যে কারণে পুলিশ সেই লোকেশন অনুযায়ী যে ব্রাহ্মাকে ধরে ফেলে। তো গণেশ বলছে তাদের ফলো করতে করতে তাদের জায়গা চলে আসে। সে ভাবছিল ব্রাহ্মা হয়তো শালুকে মেরে দিবে, কিন্তু শালু এমন মেয়ে যে কিনা ব্রাহ্মাকেও তার ফেদে ফেলে তার সাথে সেক্স করে তার থেকে বেঁচে যায়। যা শুনে অফিসারও চমকে যায়। সে তাদের চিন্তা করতে না করে দেয় শালু নিজেই আবার ফিরে আসবে। হঠাৎ করে একটা নিউজ ছড়িয়ে পড়ে যেখানে শালুকে বাঁধা অবস্থায় দেখা যায়। অর্জুন কোথায় মানি জানতে চাইলে সে জানায় সে এনজিও এর বদলা নেওয়ার জন্য ব্রাহ্মার কাছে যাচ্ছে। সে এখন কোথায় জানতে চাইলে অর্জুন জানায় তার প্রথম যেখানে ব্রাহ্মাকে ধরেছিল সেখানেই তাকে মারতে যাচ্ছে। সিন আসে সেই পরে থাকা রেল ফ্যাক্টরিতে। এখানে ব্রাহ্মাকে ও শালুকে দেখা যায়। সে শালুর দিকে আসতে ধরলে পেছন থেকে অর্জুন এসে পড়ে আর তাদের মধ্যে মারামারি হয়। আর এক পর্যায়ে অর্জুন তাকে ধরে ফেলে আর তার থেকে জানতে চায় সে ছাড়া আর কে এই মার্ডার করছে। মানে সে ছাড়াও আরও একজন সাইকো আছে। কি বলেছিলাম না, আপনার ভাবনা যেখানে শেষ কাহিনী সেখান থেকে শুরু। তো তার থেকে জানতে চাইলেও সে জানায় না, আর এখানে অফিসাররা এসে তাকে এনকাউন্টার করে দেয়। তো ব্রাহ্মাকে মারতে গিয়ে একটা গুলি শালুর লেগে যায়। এদিকে সেই সাইকোকে দেখা যায় সেই মডেল মেয়েকে এখানে এভাবে রেখে টর্চার করছে আর সে ভয়ে চিৎকার করছে, কিন্তু সাইকোকে দেখানো হয় না। পরের সিনে অর্জুন আবারও সেই সাইকোর কেস নিয়ে ঘাটাঘাটি শুরু করে, যা দেখে প্রিয়া রেগে যায়। প্রিয়া তাকে তার ভালোবাসা দিয়ে একটা আলাদা পৃথিবী তৈরি করতে চায় আর সে তার কাজ নিয়ে আবারও বিজি হওয়া শুরু করেছে। তখন অর্জুন জানায় সে এখানে কিছুদিনের জন্য থাকবে, তার একলা থাকতে হবে। এখন যে সাইকো আছে তার টার্গেট এখন সে, তাই সে এখানে থাকলে তাদের বিপদ হবে। তাকে কি আর সহজে ঘর ছাড়তে দেয়? রাগারাগি করে এখান থেকে তার চলে আসতে হয়। সিন এখানে আসলে আরও একটি মেল লাশ দেখা যায় যাকে ব্রাহ্মার মতনই মারা হচ্ছে। অর্জুন কমিশনারকে আরও এক যে কিলার আছে সেই কথা বলে, আর এটা ব্রাহ্মা নিজেই তাকে বলছে। এখন তার মনে হচ্ছে অবশ্যই এই কিলার ব্রাহ্মার সাথে জেলে দেখা করছে। তখন ফ্রাঙ্ক জানায় এটা সম্ভব না, ব্রাহ্মা জেলে থাকতে তার সাথে মাত্র দুজন দেখা করছে, একজন ফাদার সেবিস্ট্রিয়ান আর একজন সরকারি উকিল। তখন অর্জুন বলে তাহলে ডক্টরের মেয়েকে কে মেরেছে? সে জানায় যখন ব্রাহ্মা হসপিটালে তখন কেউ একজন বুদ্ধি করে ডক্টরের মেয়েকে কিডন্যাপ করে, ডক্টরকে ব্ল্যাকমেল করে। এরপরে সে তার মেয়েকে বাঁচাতে হসপিটাল থেকে ব্রাহ্মাকে পালাতে সাহায্য করে আর ব্রাহ্মা তাকে মেরে পালিয়ে যায়। এদিকে দিব্যার নামে তার বাবা মায়ের কাছে একটা পার্সেল আসে, আর সেটা তার বাবা একা দেখার জন্য দরজা আটকে দেয়। সেই পার্সেল খুলে একটা পেন ড্রাইভ পায়। বাহির থেকে তার স্ত্রী দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু সে খুলছিল না। তাই সে অর্জুনকে ফোন করে পার্সেলের কথা বললে সে সেটা খুলতে না করে আর সে এখান থেকে আসার জন্য বেরিয়ে পড়ে। দিব্যার বাবা সেই পেন ড্রাইভের ভিডিও দেখছিল, আর সেই ভিডিওতে কি থাকবে বুঝতেই পারছেন, দিব্যাকে মারার ভিডিও, যা কোনোভাবেই সহ্য করতে পারছিল না সে। অর্জুন এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর দেখতে পায় সে তার হাত কেটে ফেলছে। অর্জুন তার হাত বাঁধতে গেলে ততক্ষণে সে মরে যায়। সিন এখানে আসলে বাইরে অনেক মিডিয়ার লোক দেখা যায়, আর তারা এখানে কেন সেটা বুঝতেই পারছেন। আর এটা মেবি কমিশনার অফিস হবে,
কমিশনার ফ্রাঙ্কের থেকে কপিক্যাট কিলারের ব্যাপারে জানতে চাইলে সে জানায় ব্রাহ্মার কেউ নেই যে তার জন্য বা তার মতন এভাবে আবার কিলারিং শুরু করবে। কমিশনার এই পার্সেলের হিসাবটা মিলাতে পারছে না, যেটা ডিরেক্ট মিডিয়া অফিসে চলে যায় আর তারা সব জেনে যায়। ফ্রাঙ্ক জানায় এই কাজ দুজনে করতে পারে। এক গণেশ, যে শালুর বয়ফ্রেন্ড, সে গণেশের অফিসে প্রতিটা ভিকটিমের ছবি পেয়েছে আর সে গণেশ ডিপ্রেশন থাকার একটি ডাক্তার রিপোর্ট পেয়েছে, যা দ্বারা বোঝা যায় এ কাজ গণেশ করছে। আর তাছাড়া তার সাথে মিডিয়ারও কানেক্ট আছে। আর দ্বিতীয় জন হলো অর্জুন, যে কিনা কারো কথা শুনে না, যা মনে চায় তাই করে বেড়ায়। অর্জুনের কথা শুনে কমিশনার তার উপর চেতে যায় আর তার কথা সে বিশ্বাস করে না। অর্জুন সেই জেলে আসে যেখানে ব্রাহ্মা ছিল। তো সেখানে ফ্রাঙ্কের কথা মতন ফাদার আর উকিল আসছিল ব্রাহ্মার সাথে দেখা করতে, কথা সত্যি, কিন্তু এখানে শুধু উকিলের রেজিস্ট্রি কেন রয়েছে। তো সে জানায় ফাদার এক সময় এসে ব্রাহ্মার সাথে দেখা করতো, তাই তার রেজিস্ট্রি নেওয়া হয়নি। তার সাথে আর কেউ আসতো কিনা জানতে চাইলে জানায় কোনো সময় তার অ্যাসিস্ট্যান্ট তার সাথে আসতো। অর্জুন সেই ফাদারের কাছে চলে আসে আর তার অ্যাসিস্ট্যান্ট বাবুর সাথে দেখা করতে চায়। তো অর্জুন বাবুকে দেখে তাকে চিনতে পারে। সে তাকে 1 বছর আগে জেলে ঢুকিয়েছিল। সে কিছু সময় নিয়ে বাবুকে ভালোভাবে দেখে কিছু না বলেই উঠিয়ে নিয়ে আসলে ফাদার ফ্রাঙ্ককে ফোন করে তার কথা জানিয়ে দেয়। সে ব্যাপারটা দেখছে বলে ফোন রেখে দেয়। অর্জুন বাবুকে এই বিল্ডিংয়ে এনে কিছুটা ডলা দেয় আর তাকে স্বীকার করতে বলে সেই হচ্ছে কপি কাট কিলার, কিন্তু সে স্বীকার না করলে তার একটা আঙুল ভেঙে দেয়। তখনই ফ্রাঙ্ক তার টিম নিয়ে চলে আসে আর বাবুকে বাঁচিয়ে নেয়। কিন্তু কথা হচ্ছে ফ্রাঙ্ক কিভাবে জানলো অর্জুন এখানে? সবই ডিরেক্টরের কারবারি। যাই হোক, এক অফিসার বাবুকে জিজ্ঞেস করে সে সব মার্ডার করছে কিনা। সে স্বীকার করলে অফিসার তাকে মজা করতে না করে সত্যি বলতে বলে। তো সে জানায় শালুকে যখন কিডন্যাপ করা হয় তখন সে তার বাসায় ছিল আর শালুকে অর্জুন কিডন্যাপ করে সেটা সে দেখে ফেলে। তার মতে এ কারণেই অর্জুন তার পেছন পড়ে রয়েছে। কমিশনার আসলে ফ্রাঙ্ক কমিশনারকে এই বিষয়টা জানায় আর সে অর্জুনকে জিজ্ঞেস করে এই কথাটা সত্য কিনা। সে কথাটা স্বীকার করে, কারণ তাদের কপিকাট কিলারকে বের করতে হলে আগে ব্রাহ্মাকে ধরতে হতো। সে শালুর সাথে কথা বলে বুঝতে পারে তার সাথে আর ব্রাহ্মার সাথে কোনো কানেকশন আছে। তাই সে শালুকে কিডন্যাপ করে ব্রাহ্মার জায়গায় রেখে দেয় আর তাও ভিডিও করে সেই লিক করে। এ কারণেই তারা ব্রাহ্মাকে ধরতে পারছে। অর্জুন বলে সে শালুকে কেন কিডন্যাপ করেছে সেটা তো বলে দিছে, কিন্তু বাবু তখন শালুর কাছে কি করছিল সেটা বের করতে বলে। বাবুকে ডেকে তা জিজ্ঞেস করলে সে জানায় তার সাথে শালুর বয়ফ্রেন্ড গণেশের সাথে ভালো বন্ডিং আছে। সে একজন ছোটোখাটো ফটোগ্রাফার, তাই কোনো ছোট কাজ থাকলে সেটা গণেশ তাকে দিত। গণেশ তাকে দিয়ে শালুর বাসায় কিছু ফটো পাঠায় আর তখন সে শালুকে কিডন্যাপ হতে দেখেছে। পুলিশকে এই বিষয়ে সে বললে তাকে দোষ দেওয়া হতে পারে বলে সে পুলিশদের কিছু জানায়নি। এখন শালু কোথায় জানতে চাইলে অফিসার জানায় শালুর হাতে গুলি লাগার পরে তাকে একটা হসপিটাল ভর্তি করা হয়েছে, সে সেখানেই আছে। ফ্রাঙ্ক এক অফিসারকে তার কাছে ফোন করতে বলে। অফিসার হসপিটাল থাকে এক অফিসারের কাছে ফোন করে আর ফোন শালুকে দিতে বলে। শালুর কাছে থাকা নার্সকে গণেশ অজ্ঞান করে শালুকে নিয়ে যায় আর সেটাই তাদেরকে জানানো হয়। কমিশনার গণেশকে ধরতে বললে অর্জুন জানায় আসল কিলার বাবুই, কিন্তু সে তার উপর রেগে যায়। তখন ফাদার মিডিয়া নিয়ে আসে তাদের কাছে। সোশ্যাল মিডিয়ায় বাবুকে নিয়ে তোলপাড় লেগে যায় আর তারা অর্জুনের বিপরীত কথা বলতে থাকে। কমিশনার বাবুকে ছেড়ে দেয় আর জানায় আজ থেকে আর কেউ তাকে ডিস্টার্ব করবে না। সিন এখানে আসলে দেখা যায় শালুর জ্ঞান ফিরেছে। শালু এখান থেকে চলে যেতে চাইলে গণেশ তাকে বুঝাতে থাকে তার এখন তার কাছে থাকা উচিত। কপিক্যাট কিলার হচ্ছে বাবু, সে এখন বাহিরে বের হলে তাকে বাবু মেরে দিবে। গণেশ যেহেতু ডিপ্রেসড রোগী, তাই সে শালুকে একটু বাজেভাবেই বোঝাতে থাকে। শালু পেন নিতে না পেরে কাঁটা চামিচ তার ঘাড়ে ভরে দেয়। দরজায় বেল বাজলে শালু দরজা খুলতেই বাবুকে দেখা যায়। এদিকে মিডিয়ার লোক কমিশনারকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তখন তাদের ছবি তোলার ফ্ল্যাশ অর্জুনের চোখে পড়তেই দিব্যার বাদ্রের কথা তার মনে পড়ে যায়। আর সেখানেও সে বাবুকেই ফটোগ্রাফার হিসেবে দেখছিল। তাই সে এবার বাবুর বাসায় চলে আসে আর তল্লাশি করতে থাকে। সে কম্পিউটার চেক করছিল, তখন বাবু চলে আসে। সে বাবুর তোলা ছবি চেক করছিল আর সেখানে দিব্যার ছবি দেখে তার মন খারাপ হয়ে যায়, মানে মোট কিছুটা অফ হয়ে যায়। তখন বাবু আবারও দিব্যাকে নিয়ে এটা সেটা বলছিল। অর্জুন রেগে মেগে বাবুকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। বাবু তার ক্যামেরার স্ট্যান্ড দিয়ে অর্জুনকে একটা বাড়ি দিয়ে রুমের ভিতর চলে আসে। অর্জুন এখানে আসলে বাবু একটা কোচ দিয়ে অর্জুনকে মারতে গেলে সে সরে যায়, বাট তার ঘাড়ে হালকা লেগে যায়। এরপর বাবু তাকে এই রুমে আটকিয়ে ফেলায়। তো এখানে অনেক কাহিনী হয়, যার মেন বিষয় হচ্ছে সেই যে কপিক্যাট কিলার তা সে স্বীকার করে। যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়
তখন সে ফাদারের মন গলিয়ে তাকে বিশ্বাস করতে বাধ্য করে। আর তাকে ধরে আনা হয়েছিল ব্রাহ্মার একটা কেসে ফাঁসিয়ে, মানে নিজেই নিজেকে পুলিশের হাতে ফাঁসিয়ে দেয়, কিন্তু ব্রাহ্মার নাম সে বলে না। আর যখন ব্রাহ্মাকে ধরে আনা হয় তখন এইগুলোই সে ব্রাহ্মাকে বলছিল। ব্রাহ্মা জানায় তার ভিতর সে নিজেকে দেখতে পাচ্ছে, আর সে বাবুকে তার মতন করে এক সাইকোতে রূপান্তর করে। সে সালুকে মারতে পারেনি, তাই সে বের হয়ে সালুকে চায়, মেবি তাকে মারতে চায়, আর তাই তাকে বের করতে বলে। বাবুকে জেল থেকে ছেড়ে দেওয়া হলে সে ডক্টরের মেয়েকে কিডন্যাপ করে, আর এ কারণেই ডক্টর ব্রাহ্মাকে পালাতে সাহায্য করে। এরপরে সেই ডক্টরের মেয়েকে মেরে ফেলে। তারা দিব্যাকে কিডন্যাপ করার পরে যখন অর্জুন সেখানে চলে আসে তখন তার শব্দ পেয়ে বাবু ভয় পেয়ে যায়। ব্রাহ্মা তাকে অর্জুনকে মারতে বলে, কিন্তু সে তো ভয় কাঁপাকাঁপি শুরু করে দিছে। তাই ব্রাহ্মা দিব্যার গলা কেটে দেয়। আর এটাই ছিল ভিতরে লুকিয়ে থাকা সেই কাহিনী বা গল্প, যাই বলেন। তো এবার তাকে ব্রাহ্মা হতে হবে, তাই সে দরজা খুলে অর্জুনকে মারার জন্য। কিন্তু অর্জুন তার গলা টিপে ধরলে আর নড়তেই পারে না। তখনই সেখানে পুলিশ এসে এবারও বাবুকে বাঁচিয়ে নেয়। তারা তো জানে না বাবুই হচ্ছে সেই কপিকাট কিলার। এক কথায় আমার কাছে মুভিটায় সব থেকে বেশি ভালো লাগছে বাবুকে, তার সেরাটা দিছে এই মুভিটায়। পরের দিন কমিশনার অর্জুনকে ডাকে আর তাকে অ্যারেস্ট করতে বাধ্য হলে সে আবারও একই কথা বলে, কপিক্যাট কিলার হলো বাবু। কমিশনার তার উপর চেতে গেলে সে জানায় সে বাবুর কম্পিউটারে একটা ছোট ক্যামেরা দেখছে, আর সেটার আইপি অ্যাড্রেস মানিকে পাঠিয়েছে ট্র্যাক করতে। তখন মানি জানায় সে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সেখানে একটা মেয়েকে পায়, যাকে বাবু 1 বছর ধরে টর্চার করে রেপ করছে। এবার আপনি এই কথাটা শুনে সব থেকে বড় শক খাবেন যে সেই মেয়েটা হচ্ছে তার ছোট বোন। কমিশনার বাবুকে ধরতে বলে, আর সেটা সবার চোখ ফাঁকি দিয়ে। এদিকে জেসমিনকে কাঁদতে দেখা যায়। তার হাতে অফিসার ফোনটা দিলে দেখতে পায় জেসমিন তাকে অনেকগুলো ফোন দিছে, কিন্তু সে ধরেনি। সে ফোন ব্যাক করলে জেসমিন জানায় বাবু সোফি মানে তার মেয়েকে কিডন্যাপ করেছে, আর সেখানেই বাবুকে বসে থাকতে দেখা যায়। অর্জুন চালসে আসলে জেসমিন অর্জুনকে নিয়ে বাবুর কাছে আসে। বাবুই নাকি তাকে এখানে নিয়ে আসতে বলেছে। অর্জুন বাবুকে মারতে গেলে পুলিশ আটকে দেয়। তাকে মারলে সোফি কোথায় তা কিভাবে জানবে? তো বাবুর কথা হচ্ছে সে ব্রাহ্মা হতে চায়, আর তাই সে অর্জুনের চোখে ভয় দেখতে চায়, কিন্তু তার চোখে কোনো ভয়ের ছাপই নেই। এখানে বাবু অনেক পাগলামি করে, সে করতেই পারে, সে অধিকার তাকে ডিরেক্টর সব দিয়েছে। বাবু অর্জুনকে নিয়ে সোফির লোকেশনে বেরিয়ে পড়ে, কিন্তু এখানেও বাবু অনেক পাগলামি করে। সে তাদের সাথে 1, 2, 3 গেম খেলা শুরু করে, মানে জেসমিন বলবে 1, অর্জুন বলবে 2, আর দেন সে বলবে 3, নয়তো সে লোকেশন বলবে না। অর্জুন এক পর্যায়ে সহ্য করতে না পেরে চুপ হয়ে যায়। বাবুর পাগলামি বেড়ে গেলে জেসমিন গাড়ি থেকে লাফিয়ে সুইসাইড করতে যায়, আর পেছনে পুলিশের গাড়ি থাকায় সেই গাড়ি জেসমিনের পায়ের উপর দিয়ে যায়। বাবুর হাসি যেন থামছেই না। অর্জুন জেসমিনকে হসপিটালে পাঠালে বাবু অর্জুনকে বলে মরে নাই। অর্জুন রেগে গিয়ে বাবুকে মারতে গেলে সে সোফির কথা বলে বেঁচে যায়। এরপর আবারও অর্জুন বাবুর সাথে গাড়ি নিয়ে বের হলে বাবু বলে সোফিকে তো তার মা অনেক ভালোবাসে, তাই সে মরতে চেয়েছিল, কিন্তু সোফিকে তো প্রিয়াও ভালোবাসে, তাকে কে মারবে? তার মন তো আর তার মতো কঠিন না। এবার অর্জুনকে থামায় কে? সে গাড়ি থামিয়েই মারা শুরু করে। প্রিয়া কোথায় জানতে চায়, সে বলে সে তো তাকে অনেক মারল। এবার তাকে একটা মারতে দিলে সে বলবে। সে অর্জুনকে 2টো মেরে একটা ব্যাগ দেখিয়ে দেয়, আর প্রিয়া ওখানে বলে দেয় অর্জুনের পিস্তলটা বাবুর কাছেই ছিল। অর্জুন যখন ব্যাগটার কাছে যেতে ধরে তখন সে গুলি চালায়, আর কাঠি শেষ হলে পালানোর জন্য দৌড়ায়। অর্জুন এই দ্বিতীয়বারের মতন ইমোশনাল হয়ে যায়। সে বস্তাটা খুললে সেখানে সালুকে দেখতে পায়, আর তখনই সেখানে প্রিয়া গাড়ি নিয়ে চলে আসে। সে এসে প্রিয়াকে জড়িয়ে ধরে, আর সে এখানে কেন জানতে চাইলে জানায় বাবু তাকে এখানে সফিকে নিতে আসতে বলছে। তারা ভিতরে আসলে সফিকে বাবুর কাছে দেখতে পায়, আর সে সফির গলায় ছুরি ধরেছিল। সফিকে প্রিয়া নিয়ে আসতে গেলে বাবু প্রিয়াকে মারতে যাবে, ঠিক তখনই অর্জুন পেছন থেকে একটা ছুরি বের করে তার নিশানা টেস্ট করে, আর সে সফল হয়ে যায়। অবশ্য প্রিয়ার গলায় ছুরির হালকা টান লেগেছে। সিনা হসপিটালে, আর অর্জুন প্রিয়াকে এখানেই প্রপোজ করে। জেসমিনকেও হসপিটাল দেখা যায়, মেবি সে বেঁচে গেছে। বাবুর এক চোখ গেলেও সে বেঁচে আছে। কথা আছে খারাপ মানুষ সহজে মরে না, সেটাই প্রমাণ করলো মুভিটায় বাবুকে বাঁচিয়ে রেখে। তো তাকে পুলিশ ঘুম থেকে উঠিয়ে ব্রেকিং নিউজ দেখায়, যেখানে বলা হচ্ছে সাইকো কিলার বাবুকে কেউ মেরে দিছে। তো ডক্টর বলছে সে তো বেঁচে আছে, তাহলে নিউজে এসব কি বলছে? অফিসার ডক্টরকে বলে কেউ পাগল বা সাইকো হলে তাকে বাঁচিয়ে রাখতে নেই, সব শাস্তি তো উপরেই দেয়, আমরা নিজ থেকেও কিছু শাস্তি দেই। তারা সবাই রুম থেকে বেরিয়ে যায়, আর বাবু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। মুভির প্রথম সিন মনে আছে? হ্যাঁ, এটাই সেই সিন যেখানে সে বলছে তার নাম অর্জুন,
তার ভিতর কোনো ভয় নেই, তার সাথে কোনো পারিবারিক শত্রুতা নেই। তাই বলে এ নয় যে সে অনেক ভালো মানুষ। প্রয়োজন হলে সে শয়তানের বড়টা হতে পারে। সে বাবুর কেবিনে ঢুকে আর মুভিটা এখানেই শেষ হয়। এক ম্যাজিশিয়ান সাইকো যখন স্কুল পড়ো মেয়েদের টার্গেট করে আর করতে থাকে একের পর এক সিরিয়াল কিলিং, তখন সেই সাইকোকে আটকাতে পুলিশ অফিসাররা কি পদক্ষেপ নেয় তা জানতে হলে ডান পাশে ভেসে ওঠা ভিডিওটির উপর ক্লিক করে দেখে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক করুন, আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। কথা হবে আবার কোন এক নতুন ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।